চারিদিক থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। ভোরের আলো এখনো ফোটেনি। মাঝে মাঝে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। একটু নড়েচড়ে পিটপিট করে চোখ খুলে নিজেকে ইহানের বাহুডোরে আবদ্ধ দেখি। আমি হাত দিয়ে হালকা করে ইহানের বুকে ধাক্কা দেই। এতে ইহানের কোনো হেলদোল নেই। এরপর মৃদু আওয়াজে বলি, সকাল হয়ে গিয়েছে, এবার উঠতে হবে, সরুন। ইহান আরো শক্ত করে জড়িয়ে ধরে। চোখ বন্ধ করেই ঘুম ঘুম কণ্ঠে বলে, এত নড়াচড়া না করে চুপ করে ঘুমাও তো। আমি ঠোঁটে ঠোঁট চেপে বলি, আমার ঘুম পাচ্ছে না। আপনি ঘুমান, আমি উঠব। আমার কথা মনে হয় না ইহানের কানে ঢুকেছে, কারণ ভাবলেশহীনভাবে ওভাবে আছে। কিছুক্ষণ পর ইহান হাতের বাঁধন আলগা করে বলে, আলমারিতে দেখো, তোমার জন্য শাড়ি রাখা আছে। আজকে শাড়ি পরবে? আমি কপাল কুঁচকে বলি, এখন শাড়ি পরব? আমি তো ব্রেকফাস্ট করে বাসায় যাব। ইহান দৃষ্টি সরু করে বলে, আজকে ফ্রাইডে, সো তুমি আজকে থাকছ, কালকে তোমাকে দিয়ে আসব। আমি আর কথা না বাড়িয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে যাই। শাওয়ার নিয়ে শাড়িটা পরেছি। ব্ল্যাক কালারের মাঝে প্রিন্ট করা সুতি শাড়ি। যাক, সুতি শাড়ি হওয়াতে কমফোর্টেবল ফিল করছি। কিচেনে গিয়ে কফি বানাই। এক মগ কফি হাতে খালামণির রুমে যাই। গিয়ে দেখি খালামণি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। আমাকে দেখে খালামণি ইশারায় কফিটা পাশের টেবিলের উপর রাখতে বলে। আমি কফির মগটা রেখে চলে আসি। একবার ভাবলাম ইয়াকে যাব কফি দিতে, আবার ভাবলাম ও তো একদিন বলেছিল ছুটির দিনে নাকি দেরি করে ঘুম থেকে উঠে, সেই জন্য আর ইয়াকে ডাকতে গেলাম না। 2 মগ কফি হাতে রুমে এসে দেখি ইহান বেডে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তার মানে ওয়াশরুমে আছে। আমি শাড়ির আঁচল কোমরে গুজে নিয়ে বিছানা গুছিয়ে রাখতে লাগলাম। হঠাৎ আমার পেটে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠলাম। পিছন হতে ইহান জড়িয়ে ধরেছে। আমি সামনে ফিরে দেখি ইহানের চুল বেয়ে টপটপ করে পানি পড়ছে। ইহানের কাঁধ থেকে টাওয়েল টানিয়ে চুল মুছে দিতে থাকি। ইহান আমার কোমর জড়িয়ে ধরে বলে, তুমি তো দেখছি প্রথম দিনই দারুণ সংসার করছ, আর শাড়িতে তোমাকে একটু বেশিই হট লাগছে। আমি বড় বড় চোখ করে মেকি রাগ দেখিয়ে বলি, এসব কি ভাষা ইউজ করেন আপনি, ছি। ইহান ড্যাবড্যাব করে তাকিয়ে ইনোসেন্ট ফেস করে বলে, সরি সুইট হার্ট, আর ওরকম বলবো না। আর তুমি তো আমারই বিবি জান, তাই মাঝে মাঝে একটু আধটু বললে প্রবলেম নেই। আমি টাওয়েলটা নিয়ে বেকনিতে যেতে যেতে বলি, কফি খেয়ে নিন, না হলে একদম ঠান্ডা হয়ে যাবে। বেকনিতে রাখা ক্রেডেলে পাশাপাশি আমি আর ইহান বসে কফি খাচ্ছি। সত্যি আজকের এই সকালটা খুব ভালো লাগছে। একদম অন্যরকম অনুভূতি হচ্ছে। হঠাৎ ফোন বাজতে থাকে। ফোন হাতে নিয়ে দেখি মমো কল করেছে। রিসিভ করে, হ্যাঁ মমো বলো। এত সকালে ফোন দিলে কোনো সমস্যা হয়েছে কি? ঈশিতা, তোকে তো বলতেই ভুলে গিয়েছিলাম, আজকে লাঞ্চে আলিশাদের ইনভাইট করা হয়েছে। আমি তোর খালামনিকে জানিয়েছি। তোর খালামনি মনে হয় আসতে পারবে না। তুই ইয়াকে নিয়ে ইহানের সাথে তাড়াতাড়ি চলে আসিস কেমন? আচ্ছা ঠিক আছে। আমি বেকনিতে গিয়ে দাঁড়িয়ে হাতের আঙ্গুল দিয়ে শাড়ির কোনা পেঁচাতে পেঁচাতে বলি, মমো ফোন করেছিল। আজকে আলিশা ভাবিরা আসবে, সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছে। ইহান উঠে দাঁড়িয়ে ট্রাউজারের পকেটে এক হাত দিয়ে অন্য হাতে কফির মগে চুমুক দিয়ে, তারপর আমার হাতে মগটা ধরিয়ে দিয়ে বলে, ওনারা আসছে, আসুক, সেখানে তোমার যে কি কাজ শুনি।
আমি আজ কোথাও যেতে পারবো না। আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম। তুমি কি করবে সেটা ভেবে দেখো। আমি কিছু বলার আগেই গটগট করে সোজা রুম থেকে বের হয়ে যায়। আমি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রুম থেকে বের হয়ে কিচেনে যাই। কিচেনে গিয়ে দেখি খালামনি রুটি বানাচ্ছে। আমি খালামনিকে হাতে হাতে হেল্প করি। ডাইনিংয়ে ব্রেকফাস্ট সাজাচ্ছি, তখন ইয়া ব্রাশ মুখে নিয়ে দুলতে দুলতে এদিকে আসছে। আমি ইয়াকে দেখে স্মিত হেসে বলি, ঘুম ভাঙল তোমার? তুমি আছো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠলাম। তুমি না থাকলে 10টা পার করে উঠতাম। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। খালামনি আমাকে বলে ইহানকে ডাকতে। আমি রুমে গিয়ে দেখি ইহান নেই। বেকনিতে গিয়ে দেখি ফাঁকা। বাইরে গিয়েছে, তখন এখনো আসেনি মনে মনে বলে আসতে নিলে হঠাৎ আমার দৃষ্টি যায় গার্ডেনে। নিচের দিকে তাকিয়ে দেখি ইহান ফুলের গাছগুলোতে পাইপ দিয়ে পানি দিচ্ছে। আমি নিচে নেমে গার্ডেনে যাই। বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। অনেকগুলোর নাম জানি না। ইহানকে জিজ্ঞেস করাই ইহান এক এক করে সব ফুল গাছের নাম বলল। আমি ফুলের গাছ হাত দিয়ে নাড়তে থাকি আর বলি, আপনি নিজেই এই গাছগুলোর পরিচর্যা করেন? ইহান আগাছা তুলতে তুলতে বলে, প্রথম প্রথম নার্সারির মালি ঠিক করা ছিল। মালি এসে দেখাশোনা করত। যখন গাছগুলো বড় হয়ে গেল এবং ফুল ফুটল, তখন থেকে আমি নিজেই করি। আমি পানির পাইপটা হাতে নিয়ে পানি দিতে থাকি। হঠাৎ ইহান একটা গোলাপ ফুল ছিঁড়ে আমার চুলের খোপায় গুজে দিয়ে বলে, তোমাকে সুন্দর দেখাচ্ছে। ইহানের কথায় আমি স্মিত হাসি। তারপর বলি, চলুন ব্রেকফাস্ট করে নিবেন। খাবার খেয়ে এসে ইহান বেডের সাথে হেলান দিয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। আমি পাশে বসে অনেকক্ষণ যাবত বলেই চলছি, চলুন না বাসায় যাই। ভাবিরা এসে আমাদেরকে না দেখতে পেলে কি ভাববে? ইহান ফোন থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলে, কি ভাববে আবার? তুমি তোমার শ্বশুর বাড়িতে আছো, সংসার বর নিয়ে ব্যস্ত আছো, তাই যেতে পারোনি, সিম্পল ব্যাপার। আমি আর কিছু না বলে রাগ করে উঠে চলে আসলাম খালামনির কাছে। খালামনি আসবাবপত্রগুলো মুছছিল আর সবকিছু গোছ গাছ করছিল। আমি মুছতে গেলে খালামনি বলে, ঈশিতা রাখো, আমি করে নেব। আমি মৃদু আওয়াজে বলি, খালামনি মমো ফোন করেছিল, আজকে বাসায় ভাবিরা আসবে, যেতে বলেছিল। ঠিক আছে, যা, সমস্যা নেই, যেতে তো হবেই, আলিশা আসবে। আমি আবদারের সুরে বলি, তুমিও চলো আমাদের সাথে। ঈশিতা, আজকে আমার কিছু কাজ আছে, আমি যেতে পারবো না। তোর মমকে ফোনে জানিয়ে দিয়েছি, তোরা যা। কেমন? ইহান যাবে। আমি ঠোঁট কামড়ে ধরি, বলি, তুমি একটু তোমার ছেলেকে বলো, ও যেতে রাজি হচ্ছে না। খালামনি কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আমি ইহানকে বলছি। ইহান ড্রাইভ করছে, আমি আর ইয়া পিছনে বসে আছি। মূলত আমি রাগ করেই সামনে বসিনি। খালামনি কতবার বলল ইহানকে তখন যাওয়ার জন্য, ও কিনা শেষমেশ বলল দুপুরে যাবে। জুম্মার নামাজ পড়ে এসে এখন যাচ্ছে। এতক্ষণে হয়তো ভাবিরা এসে পড়েছে। কলিং বেল চাপতেই ভাইয়া দরজা খুলে দেয়। আমার মাথায় হালকা করে একটা চড় দিয়ে বলে, এতক্ষণে তোর আসার সময় হলো। নিজে তো শ্বশুর বাড়ি থেকে ঠিকই পেট পেলে খেয়ে এসেছিস, আর এদিকে আমরা এখনো না খেয়ে তোদের জন্য ওয়েট করছি। আমি ঝাঝালো গলায় বলি, ভাইয়া, শর্ত এখন সামনে থেকে আজাইরা কথা বন্ধ কর।
আর কে খেতে নিষেধ করেছিল তোকে শুনি? আমার কথার মধ্যেই আলিশা ভাবি এসে মিষ্টি হেসে বলে, ঈশিতা কখন থেকে এসে তোমার জন্য ওয়েট করছি। আর তোমার এখন আসার সময় হল। আমার আর ইয়ার দিকে ইশারা করে আরো বলে, তা তোমরা দুজন ইহান ভাইয়া কই? ইয়া বলে, ভাইয়া গাড়ি পার্ক করে আসছে। ভাবি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? খালামনি কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। ড্রয়িং রুমে গিয়ে দেখি ভাবির ভাই আকাশ আর বোন আরিশা সোফায় বসে আছে। আমি সালাম দেই। এর মধ্যে ইহান এসে সিঙ্গেল সোফায় বসে সালামের উত্তর দিয়ে আকাশ আমাকে শুধায়, তা বেআইন নতুন সংসার লাইফ কেমন চলছে? আমি দুই কথায় বলি, আলহামদুলিল্লাহ ভালো। এর মধ্যে মমো এসে বলে, তোমরা সবাই এসো খেয়ে নিবে, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। আমাকে উদ্দেশ্য করে মমো বলে, ঈশিতা এত দেরি করে আসলি কেন? আর একটু আগে আসতে পারতি। আলিশা এসে থেকেই তোর কথা বলে যাচ্ছে। আমি বিড়বিড় করে বলি, আমাকে না জিজ্ঞেস করে তোমার গুণধর একমাত্র বোনের ছেলে প্লাস একমাত্র জামাইকে বলো। সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। খাবার খেতে কেমন জানি ভালো লাগছিল না। আমি সবাইকে বলে আগেই হাত ধুয়ে রুমে চলে আসি। বিকেলে আমার রুমে আমি, ভাবি, আরিশা আর ইয়া বসে বসে গল্প করছি আর ফোনে লুডো খেলছি। দুইবার খেলেছি, একবার আমি ফার্স্ট হয়েছি, আরেকবার থার্ড হয়েছি। গল্প করছি আর সবাই মাঝে মাঝেই খিলখিলিয়ে হাসছি। এর মধ্যে মমো ডাকতে থাকে। কিচেনে গিয়ে দেখি মমো কফি বানিয়েছে। আমাকে বলে, ড্রয়িং রুমে দেখ ইহান, ইরফান আর আকাশ আছে, ওদেরকে কফি দিয়ে আয়। আমি কফি নিয়ে গিয়ে এক এক করে তিনজনকে দেই। ভাইয়া হঠাৎ কফি হাতেই রুমে চলে যায়, ওর ফোন আসায়। ইহান ইশারায় টেবিলে রাখতে বলে ও বসে ফোন স্ক্রুল করতেই ব্যস্ত। ট্রে হাতে নিয়ে চলে আসতে নিলে আকাশ বলে, বেআইন বসেন গল্প করি। আমি দাঁড়িয়ে দুই হাতে ট্রেটা সামনে নিচু করে ধরে হালকা হাসার চেষ্টা করে বলি, ঠিক আছে, সমস্যা নেই। বলুন, তা বেআইন হানিমুনে কোথায় যাবেন ঠিক করেছেন কিছু? আমি ওনার কথা শুনে ঢোক গিলতে থাকি। আর কোনো টপিক পেল না। মনে মনে বলতে থাকি। কফির মগে চুমুক দিয়ে বলতে থাকে, সেন্ট মার্টিন যেতে পারেন, জাফলংও যেতে পারেন। এই জায়গাগুলো বেশ সুন্দর। বেশ রোমান্টিক ওয়েদার এই জায়গাগুলোতে। হানিমুন থেকে ফিরে আমাদেরকে গুড নিউজ দিন। মামা হব এমন খবর যেন পাই। আমি আমার পায়ের আঙ্গুল দিয়ে ফ্লোর খিচে ধরি। এর তো মুখে কিছুই আটকায় না দেখছি। ইহান ফোন পকেটে রেখে বলে, ভাই দোয়া করেন। হানিমুনে যাওয়ার আগেই যেন এমন সুখবর দিতে পারি। আর আমি চাইছি পুরো ফ্যামিলি নিয়ে হানিমুনে যাব। অন্তত একটা বেবিকে সাথে করে নিয়ে হানিমুনে যেতে চাচ্ছি। হানিমুন থেকে আরেকটা গুড নিউজ নিয়ে ফিরব। আমার আইডিয়াটা কেমন হয়েছে ভাইজান? ইহানের কথা শুনে লজ্জায় আমার কান গরম হয়ে আসছে। আমি দ্রুত ওখান থেকে প্রস্থান করি। কিচেনে গিয়ে ট্রেটা রেখে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নেই। মনে হচ্ছে ওখান থেকে এসে যেন হাফ ছেড়ে বাঁচলাম। সন্ধ্যার একটু আগে ভাবিরা চলে গিয়েছে। ইহান আর ইয়া সন্ধ্যার পরে গিয়েছে। মাঝখানে কেটে গিয়েছে 2 দিন, আজ সানডে। সকাল 9টা বাজে। হালকা পিঙ্ক কালারের 3 পিচের উপরে সাদা এপ্রন পরা, পিঠ সমান চুলগুলো ছেড়ে দেওয়া।
এপ্রনের 2 পকেটে 2 হাত দিয়ে হেঁটে এসে লিফটে উঠে লিজা। মুখটা মলিন। এর মধ্যে দৌড়ে এসে লিফটে ওঠে আহিল। লিজা আহিলকে দেখে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে 6 ফ্লোরের বাটন চাপে। আহিল শার্টের কলার ঠিক করে বলে, লিজা বেবি, আজ 3 দিন পর তোর দেখা মিলল। আজ 3 দিন হসপিটালে আসিস নাই কেন শুনি? লিজা ঠোঁটে ঠোঁট চেপে বলে, আমি আমার পার্সোনাল কথা তোকে কেন বলবো? আর তোর কোনো কাজ নেই? আমি যে 3 দিন আসিনি সেই খবরও তুই জানিস। তোর কি অন্য কোনো হসপিটালে ইন্টার্নশিপ পড়তে পারছিল না আমাকে জ্বালানোর জন্য? আমি যেখানে আছি বেছে বেছে সেখানেই তোকে আসতে হলো। ওহ গড, এমনিতেই তো সব সময় ধানি লঙ্কা হয়ে থাকিস, তা আজকে আরেকটু বেশিই মনে হচ্ছে। এর মধ্যে 6 তলায় এসে লিফটের দরজা খুলে যাওয়ার সাথে সাথেই লিজা নেমে পড়ে। আহিল ও ওর পিছু পিছু যায়। লিজা পিছন ফিরে আহিলের দিকে তাকিয়ে বলে, এই তুই এখানে আসছিস কেন? 4th ফ্লোরে না তোর ডিপার্টমেন্ট? আহিল হাত দিয়ে কানের পাশে মশা তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলতে থাকে, আস্তে কথা বল, আমার কানের 12টা বাজিয়ে দিলি তো। আর শোন লিজা, তোর জন্য অফার আছে। সামনে তোর বার্থডে, তাই বলছি তুই আমার কাছে যা গিফট চাইবি আমি তাই দেব। বল, হীরের রিং না নেকলেস, কোনটা নিবি? লিজা বিড়বিড় করে বলে, ইরিটেট পারসন একটা। তারপর দাঁতে দাঁত চেপে বলে, শোন লিজার এতটা খারাপ দিনও আসেনি যে তোর কাছ থেকে চেয়ে গিফট নিবে। আহিল ঠোঁট কামড়ে ধরে বলে, ওকে গুড, না নিলি আমার টাকাগুলো বেঁচে গেল। যাক, পরে তো আর বলতে পারবি না। আহিল বেব, তুমি আমাকে কোনো গিফট দিলে না কেন? লিজা কর্কশ গলায় বলে, তুই যাবি এখান থেকে। আহিল ভাবলেশহীনভাবে বলে, যাচ্ছি। তবে ভেবে দেখতে পারতি একবার। তুই কিন্তু লস করলি গিফটটা। লিজা স্থির চোখে তাকিয়ে নরম কণ্ঠে বলে, যা চাইব দিতে পারবি তো? যদি বলি ইহানকে চাই এনে দিতে পারবি? জানি পারবি না, তাই শুধু শুধু বলে আর নিজেকে ছোট করতে চাইছি না। লিজা মনে মনে বলে, লিজা বেবি, তোমার টাইম ওভার হয়ে গিয়েছে। এখন চাইলেও আমি কোনো গিফট দিতে পারবো না। আবার ওয়েট করো, সামনের বার্থডেতে চেয়ে নিও গিফটটা কেমন? লিজা মৃদু হেসে বলে, চাপাবাজ একটা। বিকেলে রুমে বসে ফোনে গেমস খেলছি, এমন সময় ফারিয়ার কল আসে। হ্যাঁ ফারিয়া, বল। ঈশিতা, জানিস সাহেল ভাইয়া আমাকে রেস্টুরেন্টে যেতে বলেছে এখন। আমি কপাল কুঁচকে বলি, যা, ঘুরে আয় রেস্টুরেন্ট থেকে। আগে শোন আমার কথাটা, আমার না কেমন লজ্জা লাগছে, তাই বলছি কি তুই আমার সাথে চল কেমন? ফারিয়ার কথা শুনে আমি কপাল কুঁচকে বলি, আমি এখন এই সময় রেস্টুরেন্টে যাব? নট পসিবল ফর মি। ফারিয়া, আমি যেতে পারবো না, তুই একাই যা না প্লিজ। আর তোদের দুজনের মধ্যে আমি শুধু শুধু কাবাবের হাড্ডি হতে যাব কেন? তোরা দুজনে ফ্রিলি ঘুরে আয় কেমন? ফারিয়া ঠোঁট উল্টে বলে, আমি তোর থেকে এরকম কথা আশা করছি না ঈশিতা। তুই আমার বেস্টু, তুই আমার সাথে যাবি, কথা বার্তা বলায় আমাকে হেল্প করবি। তুই তো প্রেম করেছিস প্লাস বিয়ে করেছিস, তাই তুই এসব ব্যাপারে আমাকে ভালো হেল্প করতে পারবি। আমি অবাক হয়ে বলি, এই 1 মিনিট ফারিয়া, তুই বললি আমি প্রেম করেছি? কোথায় দেখলি? আরে ইয়ার আগে না করলেও বিয়ের পর তো ঠিকই ইহান ভাইয়ার সাথে চুটিয়ে প্রেম করছিস প্লাস সংসার করছিস।
আর এখন এত সব কথা বাদ দিয়ে তুই দ্রুত রেডি হয়ে নে, আমি আসছি। তোর বাসার সামনে থেকে তোকে নিয়ে দেন রেস্টুরেন্টে যাব। নো এক্সকিউজ। আমি অবশেষে রাজি হই ফারিয়ার সাথে রেস্টুরেন্টে যেতে। ফারিয়ার সাথে রেস্টুরেন্টে যাচ্ছি এটা জানাতে ফোনটা হাতে নিয়ে ইহানের কাছে কল করি। ফোনের ওপাশ থেকে মেয়েলি মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে। দুঃখিত, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই, অনুগ্রহ করে রিচার্জ করুন। ফোনটা কান থেকে নামিয়ে ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করি, সেখানেও দেখি নো ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাক্সেস। হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে চেয়েছিলাম, ধ্যাত সব প্রবলেম যেন একসাথে হয়েছে। ওয়াইফাই এরও প্রবলেম ঠিক এখনই হতে হলো। রেডি হয়ে নিয়ে ভাবলাম বাইরে যেহেতু যাচ্ছি তাহলে রিচার্জ করে নিয়ে পড়ে ইহানকে ফোনে সবটা বলবো। রিকশাতে পাশাপাশি আমি আর ফারিয়া বসে। ফারিয়াকে খুব এক্সাইটেড দেখাচ্ছে, ওর চোখ মুখ খুশিতে উপচে পড়ছে। আমাকে বারবার জিজ্ঞেস করছে, এই ঈশিতা বলতো সাহেল ভাইয়া কেন আমাকে এখন দেখা করতে বলেছে? আমি বিরক্ত হয়ে বলি, এই নিয়ে এই প্রশ্নটা কতবার করলি বলতো? আমি কি করে জানব কি জন্য ডেকেছে তোকে? তবে আমার যতটা মনে হয় সাহেল ভাইয়া তোকে প্রপোজ করবে। ফারিয়া উত্তেজিত কণ্ঠে বলে, তুই সত্যি বলছিস তো? আমি ঠোঁটে ঠোঁট চেপে বলি, ইচ্ছে তো করছে তোকে এখন রিকশা থেকে সোজা পাশের ড্রেনে ফেলে দিতে। এক প্রশ্ন করেই চলছে, বারবার একই উত্তর দিয়েই চলছি। আমি যতটুকু গেস করেছি তাই বলেছি। এই প্রশ্ন বাদ দিয়ে নিজেকে কিভাবে উপস্থাপন করবি সেটা ভাব। সাহেল ভাইয়ার বলা রেস্টুরেন্টের সামনে এসে আমরা দুজন নেমে পড়ি। ফারিয়া ওর ফোনটা সামনে ধরে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিল। তারপর আমরা দুজন ভেতরে ঢুকি। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখি সাহেল ভাইয়া নিরিবিলি কর্নারের একটা টেবিলের উপর দুই হাত দিয়ে চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আছে। আমাদেরকে দেখে সাহেল ভাইয়া উঠে দাঁড়িয়ে ইশারা করে আসতে বলে। টেবিলটার কাছে যেতেই সাহেল ভাইয়া অবাক হয়ে বলে, আরে ঈশিতা তুমি? ফারিয়া মৃদু আওয়াজে বলে, আমি ঈশিতাকে জোর করে নিয়ে এসেছি। আসলে একা একা কোথাও যেতে ভালো লাগে না তো। ফারিয়ার কথার মাঝেই সাহেল ভাইয়া বলে, ভালো করেছ। আমাদের দুজনের উদ্দেশ্যে বলে, প্লিজ টেক এ সিট। আমি আর ফারিয়া পাশাপাশি বসি। এই সময় এখানে ঈশিতাকে সাহেল এক্সপেক্ট করেছিল না। সাহেল মনে মনে বলে, আমার বন্ধুকে তোমাকে নিয়ে পাগলামি করতে দেখেছি। ইহান হয়তো জানে না আমি সেদিনই জানি। রাকিবকে হসপিটালে দেখতে যাওয়ার দিনই ও কোচ দেখিয়ে আমার ফোনটা নেয়। তারপর তোমার নম্বরটা আমার ফোন থেকে ডিলিট করে দেয়। কখনো ইহানকে কোনো মেয়েকে নিয়ে সিরিয়াস বা মাথা ঘামাতে দেখিনি। অথচ তোমাকে আনা নেওয়া থেকে শুরু করে সবকিছুতেই সিরিয়াস দেখেছি ইহানকে। আমার বন্ধুর চোখে তোমার জন্য এক আকাশ সমান ভালোবাসা দেখেছি আমি। এসবের পরেও ঈশিতা তোমাকে পাওয়ার জন্য আমি হয়তো একটা চান্স নিতাম, কিন্তু তোমার দৃষ্টিকেও ফলো করে দেখেছি সেটাও ইহানেই সীমাবদ্ধ। যাক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যে সময় থাকতে সবকিছু বুঝে উঠে নিজেকে গুটিয়ে নিয়েছি। নিজের অনুভূতি কারো কাছে প্রকাশ করার আগেই নিজেকে সামলে নিয়েছি। তোমার প্রতি আমার ভালো লাগাটাকে আর ভালোবাসাতে পরিণত করিনি। আর আমি চাই তুমি আমার বন্ধুর সাথে ভালো থেকো। সেদিন মার্কেটে ফারিয়াকে দেখেছিলাম আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে। ফারিয়ার মুখের লাজুক হাসি, ওর চোখের দৃষ্টি আমাকে জানান দিচ্ছিল অন্য কিছু। আমি বুঝতে পারি ফারিয়া আমার উপর ফুটবল। অবশেষে সিদ্ধান্ত নিলাম, যে নিজ থেকে আমাকে চাইছে তাকে দূরে ঠেলে দেওয়া ঠিক হবে না।
বরং উচিত তাকে গ্রহণ করে ছোট্ট জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া। সাহেল গলা ঝেড়ে বলতে থাকে, তা তোমরা কি খাবে বলো? ফারিয়া মৃদু আওয়াজে বলে, সমস্যা নেই, আপনি কিছু একটা অর্ডার দিন। সাহেল ওয়েটারকে ডেকে অর্ডার দিয়ে বলতে শুরু করে, তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে? ফারিয়া বিড়বিড় করে বলে, এখানে ওনার মাস্টারগিরি শোনার জন্য আসছি মনে হয়। ফারিয়ার মুখের দিকে চেয়ে দেখি ও কি যেন বিড়বিড় করছে। আমি হালকা হাসার চেষ্টা করে বলি, হ্যাঁ ভাইয়া ভালো। বাসার সবাই কেমন আছে? ফারিয়া ঠোঁট প্রসারিত করে বলে, আমার আম্মু অসুস্থ আছে। আম্মুর বনমেরু ইনক্রেজ করেছে। ডক্টর দেখানো হয়েছে, মেডিসিন নিচ্ছে, তারপরও এখনো কমছে না। সাহেল ভাইয়া কপাল কুঁচকে বলে, ও শিট, এই সময় তোমাকে এখানে ডেকে বিরক্ত করে ফেললাম। ফারিয়া ব্যস্ত হয়ে বলে, না না, বিরক্ত হব কেন? আপনাদের মতো গ্রেট ম্যানদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। সাহেল ভাইয়া হালকা কেশে বলে, ফারিয়া তুমি এক কাজ করতে পারো, আন্টিকে আমাদের হসপিটালে এনে একবার চেক আপ করাতে পারো। আমার যে স্যার আছেন উনি একজন নামকরা অর্থোপেডিক্স, আর আমিও সময় করে একবার আন্টিকে দেখতে যাব। ফারিয়া হাসি মুখে বলে, থ্যাংক ইউ আইডিয়াটা দেওয়ার জন্য। আমি আম্মুকে নিয়ে আসব। মাটন চপ, স্টিক কাবাব, নান রুটি আর শেষে কফি খাই। আমি হালকা কিছু খেয়ে ফারিয়া আর সাহেল ভাইয়ার উদ্দেশ্যে বলি, রেস্টুরেন্টের সামনে সুন্দর সুন্দর ফুলের গাছ দেখলাম, ওগুলো একটু কাছ থেকে দেখি। আপনারা খাবার শেষ করে আসুন কেমন? আমি রেস্টুরেন্টের সামনে থাকা ফুল গাছগুলো দেখছি, আর ওদেরকে প্রাইভেসি দেওয়ার জন্যই মূলত এখানে এসেছি। সাহেল কফির মগে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলে, ফারিয়া তুমি কিছু না মনে করলে আমি তোমাকে কিছু বলতে চাই। ফারিয়া চোখের দৃষ্টি নিচু করেই উত্তর দেয়, সমস্যা নেই, বলুন। সাহেল গলা ঝেড়ে বলে, কিছুদিন ধরেই বলবো ভাবছি, কিন্তু বলে উঠতে পারছিলাম না। বলতে চাচ্ছি আসলে আমি তোমাকে পছন্দ করি। তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে পেতে চাই। আর ইউ এগ্রি? ফারিয়া লজ্জা পেয়ে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে মাথা নিচু করে রাখে। সাহেল মৃদু আওয়াজে বলে, আমি কি ধরে নেব নীরবতাই সম্মতির লক্ষণ। ফারিয়া ঘাড় নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। সাহেল পকেট থেকে একটা বক্স বের করে। বক্সের থেকে একটা রিং বের করে ফারিয়াকে বলে, আই লাভ ইউ। আই ওয়ান্ট ইউ ফর মাই লাইফ পার্টনার। প্লিজ গিভ ইউর হ্যান্ড। আই ওয়ান্ট টু বুক ফর ম্যারেজ। অল আর রাইট ইফ ইউ এগ্রি। ফারিয়া ওর হাতটা বাড়িয়ে দেয়। সাহেল ফারিয়ার হাতটা ধরে। ফারিয়ার অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে দেয়। ফারিয়া মাথা নিচু করে থাকে। এটা দেখে সাহেল বলে, ফারিয়া মাথাটা ওঠাও, তোমার মিষ্টি মুখটা দেখি। সাহেলের কথা শুনে ফারিয়া সাহেলের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে ফেলে। হাসলে পরে ফারিয়াকে আরো সুন্দর লাগে। সাহেল আর ফারিয়া দুজনে বিল পে করার জন্য ক্যাশ কাউন্টারের কাছে যায়। ফারিয়া পার্স খুলতে গেলে সাহেল ফারিয়াকে উদ্দেশ্য করে বলে, তোমার মাথা খারাপ হয়েছে? আমি থাকতেই তুমি বিল দিতে যাচ্ছ। ফারিয়া তখন চুপ করে দাঁড়িয়ে রইল। সাহেল মনে মনে বলে, আমি বোধহয় ভুল করি নাই। কেয়ারি লাইফ পার্টনার হবে। তারপর ওয়ালেট থেকে টাকা বের করে বিল পে করে বাইরে আসতে থাকে। ইহান রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। এমন সময় হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে অবাক হয়। কার্ডিয়াক বিভাগের প্রফেসর ডক্টর রেজাউল করিম স্যার ফোন করেছে।
রিসিভ করে সালাম দিতেই ফোনের ওপাশ থেকে রেজাউল করিম ব্যস্ত হয়ে বলে, ইহান তুমি কোথায়? স্যার আমি বাসায় আছি। তুমি এখনই মেডিকেলে আসো। যে পেশেন্টের ফাইল রিফ্রেশ করলে আজকে ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল। তুমি আসো, এখানে তোমার কাজ আছে। আসলে পেশেন্টটা এমপির নিকট আত্মীয়, তাই উপর থেকে প্রেশার আসছে। ইউ কাম ফাস্ট। ওকে স্যার, আমি এখনই আসছি। ফোন রেখে ইহান রেডি হয়ে নিয়ে দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আমি ফোনে বারবার সময় দেখছি, বোর হচ্ছি, ফারিয়া এখনো আসছে না কেন। সামনে তাকিয়ে দেখি ফারিয়া আর সাহেল ভাইয়া পাশাপাশি হেঁটে আসছে। সাহেল ভাইয়া এসে বললেন, চলো তোমাদের দুজনকে নামিয়ে দিয়ে আসি, সন্ধ্যা হয়ে আসছে। এমন সময় একটা 7 থেকে 8 বছরের পিচ্চি মেয়ে আইসক্রিম খেতে খেতে দৌড়ে আসছিল। হঠাৎ ফারিয়ার সাথে ধাক্কা লাগে আর ফারিয়ার গায়ে আইসক্রিম মেখে যায়। ফারিয়া বিরক্তিতে কপাল কুঁচকে তাকায়। মেয়েটি ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে রয়। পিছন থেকে পিচ্চি মেয়েটির বাবা মা এসে ফারিয়াকে সরি বলে। ফারিয়া মৃদু হেসে নরম কণ্ঠে বলে, ইটস ওকে, কোনো ব্যাপার না, বাচ্চা মেয়ে বুঝতে পারেনি। ধন্যবাদ জানিয়ে ওনারা সেখান থেকে চলে যায়। ফারিয়া আমাকে আর সাহেল ভাইয়াকে উদ্দেশ্য করে বলে, আপনারা ওয়েট করুন। আমি ভেতরের ওয়াশরুম থেকে জামার দিকে ইশারা করে পরিষ্কার করে আসছি বলে রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। সাহেল ভাইয়া গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এটা সেটা বলছে। আমি পাশে দাঁড়িয়ে হ্যাঁ হু করে যাচ্ছি। ইহান গাড়ি নিয়ে মেডিকেলে যাওয়ার সময় ট্রাফিকে আটকা পড়ে বিরক্তিতে মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করে। হঠাৎ জানালা দিয়ে বাইরে থাকাতেই ওর দৃষ্টি আটকায় দূরে একটা গাড়ির সামনে ঈশিতাকে দেখে। ভালো করে তাকিয়ে দেখে সাহেলের সাথে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে ঈশিতা। ইহান মনে মনে বলে, ঈশিতা এখন এখানে, তাও সাহেলের সাথে, স্ট্রেঞ্জো। ইহান ঠোঁট কামড়ে ধরে ভাবছে, আর রাগ ক্ষোভ হচ্ছে। আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করল না কি জন্য এখানে এসেছে। এর মধ্যে ট্রাফিক সিগন্যাল দিতেই পেছনে থেকে গাড়ির হর্ন বাজতে থাকে জোরে জোরে। ইহান অন্যদিকে না তাকিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে মেডিকেলের দিকে যেতে থাকে। বাসায় আসতে আসতে সন্ধ্যা পার হয়ে গিয়েছে। ফ্রেশ হয়ে ইহানকে কল করি। বারবার ট্রাই করছি, নো আনসার। গাড়িতে ফারিয়াকে ফিসফিসিয়ে বললাম, সাহেল ভাইয়া তোকে কি বলল? ফারিয়া মৃদু আওয়াজে বলল, এখন নয়, ফোনে সব বলবো। ইহান মেডিকেলে গিয়ে সোজা ডক্টর রেজাউল করিমের চেম্বারে যায়। রেজাউল করিম ইহানকে বলে, ইহান 5 নম্বর কেবিনের পেশেন্টের স্যাম্পল কালেক্ট করা হয়েছে, তুমি এটা নিয়ে আজই ঢাকায় যাও। ওখান থেকে রিপোর্ট কি আসে তুমি আগে আমাকে জানাবে। আর রিপোর্ট দিতে 2 দিন দেরি হতে পারে। তুমি যত তাড়াতাড়ি পারো সাথে থেকে টেস্টটা করিয়ে নিয়ে রিপোর্ট নিয়ে চলে আসবে। আমিও ট্রাই করব এখান থেকেই ওদের সাথে যোগাযোগ করে যাতে যত দ্রুত সম্ভব রিপোর্ট দেয়। এই টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী স্টেপ নেব, কোনো ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করা যায়। বুঝতেই তো পারছো ভিআইপি পারসন বলে প্রচুর চাপ আসছে উপর লেভেল থেকে, তাই একটু বেশিই সিরিয়াস হতে হবে। মেডিকেল বোর্ড বসিয়ে ডিসিশনটা নেওয়া হয়েছে। ইহান অনিচ্ছা সত্ত্বেও যেতে রাজি হয়। ওকে স্যার, আমি ট্রাই করব খুব দ্রুত সবকিছু করার জন্য। রেজাউল করিম মৃদু হেসে বলে, থ্যাংক ইউ ইহান, আমি জানতাম তুমি আমার কথা ফেলতে পারবে না। ইহান আর বাসায় না এসে সোজা গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
এক হাতে ড্রাইভ করছে, অন্য হাতে ফোনটা নিয়ে ওপেন করতেই দেখতে পায় ফোনের স্ক্রিনে ঈশিতার অনেকগুলো মিস কল। এটা দেখেই তখন কার রাগটা মাথাচাড়া দিয়ে ওঠে। ইহান কয়েকবার শ্বাস নিয়ে রাগটা কমানোর চেষ্টা করে। তারপর আয়েশা বেগমের নম্বরে কল করে শর্টে ঢাকা যাওয়ার কথা বলে ফোনের পাওয়ার অফ করে রাখে। আজকে রাতের আকাশটা মেঘে ঢাকা, তারা, চাঁদ কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝেই মেঘের গর্জন শোনা যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কখন যেন অঝোর ধারায় বর্ষণ হবে। রাতে ডিনার করে এসে বেকনিতে ইজি চেয়ারে বসে ফোনটা হাতে নিয়ে ইহানের কাছে কল দিলাম, এখনো বন্ধ বলছে। কিছুক্ষণ ভেবে ইয়ার নম্বরে ডায়াল করলাম। ইয়ার সাথে কিছু কথা বলে অবশেষে ইহানের কথা জিজ্ঞেস করলাম, তোমার ভাইয়া কি করে? ইয়া অবাক হয়ে বলে, ভাবিপু তুমি জানো না? ভাইয়া তো সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেডিকেল থেকে কি যেন জরুরি কাজে ঢাকায় যাচ্ছে। আম্মুকে ফোন করে এমনটাই বলেছে নাকি? ভাইয়ার সাথে কথা হয়নি তোমার? আমি আশ্চর্য হয়ে মৃদু আওয়াজে বলি, না। গাড়িতে আছে, হয়তো নেটওয়ার্কের প্রবলেম, সেই জন্য কল দিতে পারছে না। তাই হবে হয়তো। আচ্ছা ইয়া, অনেক রাত হয়েছে, ঘুমাও কেমন। বাই বলে ফোন রাখি। দূর আকাশের দিকে তাকিয়ে ভাবি, ইহান একবার ছোট্ট করে একটা মেসেজ দিয়েও তো জানাতে পারত। মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। আবার ভাবলাম হয়তো সময় পাইনি। ফোনও তো বন্ধ বলছে, তার মানে নেটওয়ার্কেরই প্রবলেম হবে হয়তো। সকালে ঘুম থেকে জেগে ইহানের নম্বরে কল দিয়েও বন্ধ পেয়েছি। এখন ব্রেকফাস্ট করে এসে আবার ট্রাই করতে ইহান ফোন রিসিভ করে। ইহান হোটেলে বসে ব্রেকফাস্ট করে। তারপর ফোন ওপেন করতেই ঈশিতার কল আসে, রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ বলো। ইহানের গলার স্বর শুনে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি। আপনার ফোন বন্ধ ছিল কেন? আমি বারবার ট্রাই করছিলাম। আর আপনি ঢাকায় গেলেন, একটি বারের জন্যেও আমাকে বললেন না। ইহান লম্বা শ্বাস নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তা তুমি কি এসবের প্রয়োজন মনে করো? তুমি কি আমাকে এতটা ইম্পর্টেন্ট ভাবো? ইহানের কথা শুনে আমার বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব হয়। আমি কপাল কুঁচকে বিস্মিত হয়ে বলি, আশ্চর্য, আপনি এমন করে বলছেন কেন? আমি বুঝতে পারছি না। ইহান কঠোরভাবে বলে, আমি ব্যস্ত আছি, ফোন রাখছি বলে কেটে দেয়। মেডিকেল থেকে ফারিয়া সব বলল। সাহেল ভাইয়া ওকে রিং দিয়ে প্রপোজ করেছে। অনামিকা আঙ্গুলে থাকা রিংটা দেখিয়ে বলল, দেখতো কেমন হয়েছে। শুনে খুব ভালো লাগল। আমি ভাবলাম ইহান আসলে ওকে সবটা বলবো। ইহানও শুনে নিশ্চয় খুশি হবে। ইহান তারপরের দিন বেলা 12টার দিকে রাজশাহীতে পৌঁছেছে। মাঝখানের এক রাত ঢাকায় হোটেলে ছিল। সত্যি খুব ব্যস্ত সময় পার করছিল ঢাকাতে। প্রথমে মেডিকেলে যায়। গিয়ে প্রফেসর রেজাউল করিম স্যারের কাছে রিপোর্টটা জমা দেয়। রিপোর্ট দেখে রেজাউল করিম খুশি হয়ে বলে, ধন্যবাদ তোমাকে। আমি যা ধারণা করেছিলাম সেটাই। অবশ্য তুমি সঠিক সময়ে স্যাম্পলটা দেওয়ার কারণে দ্রুত পরীক্ষা করা পসিবল হয়েছে। আর রিপোর্টটা তুমি সাথেই আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলে বলেই আমি দ্রুত ট্রিটমেন্টটা দিতে পেরেছি। পেশেন্টের অবস্থা এখন আশঙ্কা মুক্ত। আবার ধন্যবাদ জানাচ্ছি। আরও দোয়া করি, আল্লাহ সফলতা দিয়ে তোমার জীবনটা ভরে তুলুন। তারপর 2টার দিকে ইহান বাসায় যায়।
বাসায় গিয়ে শাওয়ার নিয়ে লাঞ্চ করে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে টায়ার্ড থাকার জন্য। বিকেলে রুমে শুয়ে আছি। প্রচণ্ড হেডেক হচ্ছে। একটা পেইন কিলার খেয়ে ঘুমানোর চেষ্টা করছি। মূলত ঘুমালেই পেইনটা কমে। কালকে রাতে ইহানের সাথে লাস্ট কথা হয়েছে। ইহান নিজে থেকে তেমন কিছুই বলেনি। আমিই যা বলেছি শুধু তারই উত্তর দিয়েছে। আজ সারাদিন না আমি কল দিয়েছি আর না ইহান কল দিয়েছে। ইহান ঘুম থেকে জেগে ফোনটা হাতে নিয়ে সময় দেখে বিকাল 4টা বাজে। ফোনের ডিসপ্লেতে ঈশিতার মায়াবী মুখটা দেখে ঈশিতাকে খুব দেখতে ইচ্ছে করে। সব অভিমান দূরে ঠেলে ঈশিতার কাছে ফোন করে। আর ভাবে এই 2 দিন ঈশিতার সাথে ঠিকমতো কথা না বলাতে ঈশিতা হয়তো রেগে থাকবে। তাই ভেবে নেয় এখন যেহেতু ফ্রি আছি সেই জন্য ঈশিতাকে নিয়ে লং ড্রাইভে যাব। ঈশিতার মনটাও ভালো হয়ে যাবে। নিশ্চয় আর অভিমান করে থাকবে না। ফোন রিসিভ করতেই ইহান বলে, সুইটহার্ট কি করছো? ইহানের কণ্ঠস্বর শুনে মেকি রাগ দেখিয়ে বলি, আজ 2 দিন পর এখন আমার কথা মনে হল। ইহান নিঃশব্দে হেসে মাথা চুলকিয়ে বলে, সরি জান। সত্যি অনেক বিজি ছিলাম। তুমি রেডি হয়ে নাও। তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। আমি কপাল কুঁচকে বলি, এখন? হ্যাঁ। কেন, তোমার অসুবিধা আছে? আমি ঢোক গিলে নিয়ে বলি, আসলে আমার হেডেক হচ্ছে তো সেই জন্য এখন। ইহান চিন্তিত হয়ে ভরাট গলায় বলে, বেশি সমস্যা? আচ্ছা আমি আসছি, তুমি রেস্ট নাও। আপনি টেনশন নিয়েন না। তেমন কিছু নয়। আমি মেডিসিন নিয়েছি, ঘুমালেই ঠিক হয়ে যাবে। ইহান কিছু সময় ভেবে বলে, ওকে ঠিক আছে। তাহলে তুমি রেস্ট নাও। আমি সন্ধ্যার পর আসব। ওকে। ওকে, বাই বলে ফোন রেখে দেয়। ইহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সাহেলকে ফোন করে। হ্যালো সাহেল, তুই কোথায়? আমি হসপিটালে আছি। কেন, কোনো দরকার? আচ্ছা আমি আসছি, তোর সাথে দেখা করব। আহিল কোথায়? ও আছে কি তোর সাথে? না, ও বেটা কিছুক্ষণ আগেই চলে গিয়েছে। ও তো আমাদের ছাড়াও ওর এলাকার ডিজে গ্রুপের সাথে বন্ধুত্ব আছে। সেখানেই পার্টি করতে গিয়েছে। আচ্ছা সমস্যা নেই, ওর সাথে পরে দেখা করে নিব। ইহান, তোকেও কিছু বলার আছে আমার। যা, আজ তোকে মিষ্টি খাওয়াবো। তুই আয় সামনাসামনি, সবটা বলছি কেমন? ওকে। ইহান সাহেলকে ওর আর ঈশিতার বিয়ের কথা জানাবে আর ইনভাইট কার্ড দিতে যাবে। ইহান মনে মনে ভাবে, সাহেলকে কার্ড দিয়ে ওই রাস্তা দিয়েই ঈশিতাকে দেখতে যাবে। ইহান 2 দিন পর আজ এফবিতে লগ ইন করে। এফবিতে ঢুকতেই সাহেলের ইনে রিলেশনশিপ স্ট্যাটাসটা চোখে পড়ে। ইহান মনে মনে ভাবে এই জন্য বেটা মিষ্টি খাওয়ানোর অফার দিল। তা যে ওর থেকে শুনতে হবে কার প্রেমে এত দিওয়ানা হল। মাত্রই ঘুম আসছিলাম, এর মধ্যে ফারিয়া কল করে। কান্না জড়িত কণ্ঠে বলে, ঈশিতা, আমার আম্মুর তো খুব সিরিয়াস অবস্থা। হসপিটালে অ্যাডমিট করিয়েছি। আমার খুব টেনশন হচ্ছে। আমি চিন্তিত হয়ে বলি, তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ফারিয়া ভেজা গলায় বলে, আব্বু এখানে নেই, অফিসের কাজে নাটোর গিয়েছে। ফোনে আম্মুর অবস্থা শুনে এখন রওনা দিয়েছে। ফারিয়া আন্টিকে কোনো হসপিটালে অ্যাডমিট করিয়েছিস? সাহেল ভাইয়ার উইখানে। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি আসছি কেমন। ফারিয়ার অসহায়ত্বের কথা মাথায় এনে ওর প্রতি প্রবল সহানুভূতির কারণে আমার বুকটা কেঁপে ওঠে।
আমি অন্য কোনো চিন্তা ভাবনা না করে বন্ধুত্বের দায়িত্বের প্রতি শ্রদ্ধা রেখে হসপিটালে ছুটে যাই। হসপিটালের করিডোরের একপাশে ফারিয়া আর সাহেল ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে যেতেই আমাকে দেখে ফারিয়া কাঁদতে থাকে। আমি ফারিয়াকে সান্ত্বনা দিয়ে বলি, প্লিজ কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। সাহেল ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলে, তোমার ফ্রেন্ডকে কখন থেকে এটাই বুঝাতে পারছি না। বলছি সব ঠিক হয়ে যাবে, তবু ও কান্না করছেই। আমি আন্টির কথা জিজ্ঞেস করি, হঠাৎ কি হয়েছিল, আর এখন আন্টির কন্ডিশন কিরকম? আসলে তো আন্টির আগে থেকেই মেরুদণ্ডের হার বৃদ্ধি পেয়েছিল, ফিজিক্যাল থেরাপি চলছিল, আবার হঠাৎ করে ডায়াবেটিস, প্রেশার এগুলো বেড়ে যায়। বিভিন্ন টেস্ট দিয়েছে, দেখা যাক রিপোর্ট কি আসে। আর এখন ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে, ঘুমিয়ে আছে এখন। তো এত ঘাবড়ানোর কিছু নেই, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর সাহেল ভাইয়া আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা থাকো, আমি দেখছি টেস্টের রিপোর্টগুলো দ্রুত করানো যায় কিনা। বলে সাহেল ওখান থেকে চলে যায়। আমি ফারিয়ার সাথে আন্টির কেবিনে গিয়ে দেখে এসে করিডোরের সামনে রাখা চেয়ারে বসে কথা বলতে থাকি। এর মধ্যে ফারিয়ার এক ফুপা ফুপি আসে। ওনারা আসার পর আমি ফারিয়াকে বলি, ফারিয়া চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি এখন আসছি কেমন। নিচে নেমে রিসিপশনে সাহেল ভাইয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার কাছে এগিয়ে গিয়ে বলি, ভাইয়া আমি চলে যাচ্ছি। আমার শরীরটাও একটু খারাপ, আপনি ফারিয়াকে একটু দেখে রাখেন। সাহেল ভাইয়া বলে, সমস্যা নেই, আমি আছি, তুমি দেখে শুনে যেও কেমন। আমি চলে আসতে নিলে আমার ওড়নায় টান পড়ে। পিছনে ফিরে দেখি সাহেল ভাইয়ার রিচ ওয়াচের সাথে ওড়নার সুতা বাতাসে উড়ে গিয়ে আটকে গিয়েছে। আমি হাত দিয়ে ছাড়িয়ে নেই। ইহান ইনভাইটেশন কার্ড হাতে নিয়ে হসপিটালের ভেতর আসছিল, তখন ঈশিতা আর সাহেলকে পাশাপাশি দেখে রাগে ওর চোখ মুখ লাল হয়ে যায়। ঈশিতা যখন সাহেলের ঘড়ি থেকে সুতাটা খুলছিল, দূর থেকে মনে হচ্ছিল ঈশিতা সাহেলের হাত ধরে আছে। মুহূর্তেই ওর পুরনো বিষয়গুলো মাথা চাড়া দিয়ে ওঠে। ভাবতে থাকে সেদিন লিজা বলেছিল ঈশিতা সাহেলের গাড়িতে করে গিয়েছে। তারপর ইহান নিজেও ঈশিতা আর সাহেলকে রেস্টুরেন্টের সামনে দেখেছে। সাহেলের হঠাৎ করে রিলেশনশিপ স্ট্যাটাস, এগুলো ভেবে হাতের আঙ্গুল দিয়ে শক্ত করে মুঠ পাকায়। হাতে থাকা কার্ডটা দুমড়ে মুচড়ে যায়। ইহান ভিতরে আর না এগিয়ে জোরে পায়ে হেঁটে গাড়ির সামনে চলে আসে। গাড়িতে বসে রাগ কন্ট্রোল করতে না পেরে স্টিয়ারিংয়ে ঘুষি দেয়। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। মমো জিজ্ঞেস করে ফারিয়ার আম্মুর কথা। আমি সবটা মমকে বলি। সন্ধ্যায় বেকনিতে ধোয়া উঠা কফির মগ এক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে ঠোঁট ভিজিয়ে নিচ্ছি। মনের মধ্যে একরাশ ভালো লাগা কাজ করছে। হাজারো নতুন অনুভূতিরা সাড়া দিচ্ছে মনের কোণে, যা একদম নতুন। ভাবতে গেলেই ভালো লাগা আর লজ্জা দুইটাই আমাকে ঘিরে ধরছে। আমার চোখের দৃষ্টি রাস্তার দিকে, ভাবছি ইহান তো বলেছিল সন্ধ্যায় আসবে, এখনো আসছে না কেন? ইহান আসলে কিভাবে ওকে নিউজটা দেব সেটা ভেবেই লজ্জায় আমার মুখ লাল হয়ে যায়। ইহান আসছে না দেখে আমি ইহানকে ফোন করি। 3 বার ফোন দেওয়ার পর 4 বারের মাথায় ফোন রিসিভ করে। ইহান সেই সময় সোজা গাড়ি নিয়ে পদ্মার পাড়ে গিয়েছিল। কিছু সময় নদীর পাড়ে বসে রাগটা কমানোর চেষ্টা করে। তারপর সন্ধ্যা হয়ে আসায় ওর বাসায় ফিরছিল। এমন সময় ঈশিতার কল আসে। প্রথমে সিদ্ধান্ত নেয় রিসিভ করবে না, তারপর ভাবে ঈশিতার সাথে সরাসরি কথা বলবে।
ফোন রিসিভ করে কর্কশ গলায় বলে, আমি 5 মিনিটসের মধ্যে তোমাদের বাসার সামনে আসছি, তুমি নিচে নেমে আসো। আমি ঠোঁট কামড়ে ধরে বলি, আপনি বাসায় আসুন, আমার আপনাকে ইম্পর্টেন্ট কথা বলার আছে। ইহান ওর চুলের মধ্যে হাত চালনা করে বলে, আমি যা বলছি তুমি তাই করো, নো মোর ওয়ার্ড। আমি অবশেষে বলি, ওকে ফাইন, আমি আসছি। আমি মনে মনে ভাবলাম ও হয়তো এখন কোথাও ঘুরতে নিয়ে যাবে, সেই জন্য বাসায় আসছে না। আমি রেডি হয়ে নিয়ে মমকে বলে নিচে নেমে এসে দেখি গার্ডেন এরিয়ায় ইহান এক হাত জিন্স প্যান্টের পকেটে আর অন্য হাত কপালে দিয়ে দাঁড়িয়ে আছে। গেইটের সামনে থাকা লাইটের হালকা আলো আসছিল এখানে। আমি ওর পাশে গিয়ে হালকা কেশে বলি, এখন কোথাও না গিয়ে বাসায় চলুন। এই কথাটা যেন ইহানের রাগটা দ্বিগুণ করে দেয়। বিকেলে আমি লং ড্রাইভে যাওয়ার কথা বললাম, ও অসুস্থতার বাহানা দিল, অথচ ঠিকই সাহেলের সাথে হসপিটালে দেখা করেছে। এইসব ভেবে ইহান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রাগান্বিত স্বরে বলে, তোমার তো আর আমাকে এখন ভালো লাগবে না, আমার সাথে থাকার তোমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ইহানের কথা শুনে অবাক হয়ে বলি, এসব কি বলছেন আপনি? যা বলছি ঠিকই বলছি। তুমি যে এতটা নিচু খারাপ কোয়ালিটির মেয়ে আমার ধারণাই ছিল না। তুমি আমার ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে যা খুশি তাই করতে পারো না। আমি বারবার এসব কিছু কখনোই টলারেট করব না। আমি ইহানের প্রতিটা কথা শুনে আশ্চর্যের চরম সীমায় পৌঁছে যাই। আমি ঝাঝালো গলায় বলি, কি মিন করতে চাচ্ছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? ইহান রেগে আমার সামনে এসে দুই বাহু শক্ত করে চেপে ধরে। আমি ব্যথায় আর্তনাদ করি, যা কিনা ইহানের কান পর্যন্ত পৌঁছায়নি। কারণ ওভাবেই চেপে ধরে বলে, আরে তুমি তো একটা নোংরা মনের মেয়ে, আমাকে দিয়ে তোমার হচ্ছিল না। ইহানের কথা শুনে রাগে শরীর রি করতে থাকে। আমি চিৎকার করে বলি, স্টপ প্লিজ স্টপ। আমার সাথে কথা বলতে হলে শালীনতা বজায় রেখে কথা বলবেন, নয়তো বলবেন না। নোংরা কথা বলবেন না। আপনার থেকে এই রকম আচরণ আমি কখনোই আশা করি না। ইহান তাচ্ছিল্যভাবে বলে, তুমি আমার থেকে এর চেয়ে খারাপ আচরণ ডিজার্ভ করো। কিন্তু আমার শিক্ষা সেই আচরণ করতে আমাকে বাধা দিচ্ছে। আমার তোমার সাথে কথা বলতে ঘৃণা হচ্ছে বলে আমার হাত ধরে ঝাঁকি দিয়ে ধাক্কা দিয়ে চলে যায়। ইহানের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। তারপর আর আমার কিছু মনে থাকে না। ইহান আর পিছনে ফিরে তাকায় না, অমনি চলে যায়। পিছনে ফিরে তাকালে হয়তো ওভাবে ঈশিতাকে ফেলে যেতে পারত না, কারণ ঈশিতা সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। ঘড়ির কাঁটা 7:20 বাজে। আফজাল হক সোফায় বসে টিভি দেখছিলেন। হঠাৎ কলিং বেলের শব্দ হওয়াতে গলা উঁচু করে স্ত্রীকে ডাকতে থাকেন। আসমা দেখত কে আসছে। আসমা বেগম রুম থেকে বের হয়ে এসে দরজা খুলে দেখেন তাদের সামনের ফ্ল্যাটের ভদ্র মহিলা এসেছেন। সেদিন লিফটে যে মহিলার কথা হলো ঈশিতার সে। আসমা বেগম কিছু বলার আগেই মহিলাটি ব্যতিব্যস্ত হয়ে বলতে থাকে, ভাবি আপনার মেয়ে কোথায়? আসমা বেগম কপাল কুঁচকে বলে, কেন? ঈশিতা বাইরে গিয়েছে, আমার জামাইয়ের সাথে আছে। ঢোক গিলে নিয়ে গড়গড় করে বলতে থাকেন, তাহলে আমি ভুল দেখিনি। আপনার জামাই আপনার মেয়েকে মনে হলো অনেক বকাবকি করল। আমি আমার বেকনিতে দাঁড়িয়ে দেখেছি, কথা কিছুই শুনতে পারি নাই। তবে দেখে যা বুঝলাম আপনার জামাই খুব রাগী। মেয়েটার সাথে যেভাবে আচরণ করল, মেয়েটা তো ভয় ওখানেই সেন্সলেস হয়ে পড়েছে।
তা দেখেও আপনার জামাই ওখান থেকে অমনি ফেলে রেখে চলে গেল। আসমা বেগম চিন্তিত হয়ে বলেন, কি বলছেন আপনি? আমার জামাই মোটেও ওরকম নয়। সোফায় বসেই সব কথা শুনছিলেন আফজাল হক। দ্রুত উঠে এসে বলে, আপনি ঠিক বলছেন তো? মহিলা ঠোঁট প্রসারিত করে বলে, আরে ভাইজান, বিশ্বাস না হলে নিজে চোখে গিয়ে দেখবেন। ঈশিতার মা ঈশিতার মা বাবা নিচে গিয়ে দেখে ঈশিতা মাটিতে পড়ে আছে। আসমা বেগম দৌড়ে গিয়ে বসে ঈশিতার মাথাটা কোলের উপর করে মুখের উপর হাত দিয়ে হালকা থাপ্পড় দিয়ে ডাকতে থাকে। ইরফান অফিস থেকে বাসায় আসছিল। আসমা বেগম আর আফজাল হকের গলার আওয়াজ পেয়ে এগিয়ে গিয়ে দেখে অবাক হয়ে বলে, মম, তোমরা এখানে? ঈশিতার কি হয়েছে? আফজাল হক বলেন, পরে সব শুনিস। আগে ঈশিতাকে বাসায় নিয়ে চল। ইরফান ঈশিতাকে কোলে তুলে নিয়ে রুমে এনে শুয়ে দেয়। আসমা বেগম ঈশিতার চোখ মুখে পানির ছিটা দিতেই ঈশিতা পিটপিট করে চোখ মেলে তাকায়। আসমা বেগম ব্যস্ত হয়ে ঈশিতাকে প্রশ্ন করে, ঈশিতা, কি হয়েছিল? তুই গার্ডেনে ওভাবে সেন্সলেস হয়েছিলি কেন? আফজাল হক কর্কশ গলায় বলে, তুমি শোনোনি ভদ্র মহিলা কি বলল? তোমার বোনের গুণধর ছেলের জন্য আজ আমার মেয়ের এই অবস্থা হয়েছে। ওই ছেলেকে আমি ছাড়ব না। ভদ্র মহিলা যদি ঠিক সময় মতো না দেখতেন তাহলে কি হতে পারত তুমি ভেবে দেখেছ? আমি চোখ বন্ধ করার সাথে সাথে চোখের কার্নিশ বেয়ে পানি পড়তে থাকে। তখনকার কথা ভাবতেই আমার বুক ফেটে কান্না আসছে। আমি আমার হাত নড়াতেই ড্যাড বলে, দেখোছ আসমা, ওই ছেলে আমার মেয়ের গায়ে হাত তুলেছে। আসমা বেগম ঈশিতার হাতের দিকে তাকিয়ে দেখে ফর্সা হাতে 5 আঙুলের ছাপ পড়ে কালচে হয়ে আছে। ইরফান দেখে চোখ বন্ধ করে শ্বাস নিয়ে ওখান থেকে রুমে চলে যায়। রুমে গিয়ে ভাবতে থাকে ইহান কি জন্য এরকমটা করেছে। মনে মনে বলে, আজ যা করেছে ইহান মোটেও ঠিক করেনি। আফজাল হক ঈশিতার রুম থেকে বের হয়ে এসে ইহানের নম্বরে কল করে বন্ধ পায়। তখন আসমা বেগমকে উদ্দেশ্য করে বলে, দেখেছ ফাজিলটা ফোন বন্ধ করে রেখেছে। সমস্যা নেই, আমি ওর মাকে ফোন করে জানাচ্ছি। আসমা বেগম খুব টেনশনে আছেন। বুঝতে পারছেন ওনার স্বামী খুব রেগে আছেন। তাই কি থেকে কি বলে ফেলবেন এই ভয় আছেন। আবার নিজেও ভয় সিটিয়ে আছেন, কিছু বলতে পারছেন না। উনি ভালো করেই জানেন আফজাল হক ঈশিতাকে কতটা ভালোবাসে। কখনো ধমক দিয়েও ঈশিতার সাথে কথা বলেনি। সেই মেয়ের হাতে আঘাতের চিহ্ন দেখে নিশ্চয় চুপ করে থাকার মানুষ তার স্বামী নয়। এটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। আফজাল হক আয়েশা বেগমকে ফোন করেন। ফোন রিসিভ করতেই কঠোরভাবে বলে, তোমার গুণধর পুত্র কোথায়? এখন নিশ্চয় ভয় ফোন বন্ধ রাখছে। আয়েশা বেগম এরকম কথা শুনে অবাক হয়। তারপর যথাযথ স্বাভাবিকভাবে বলেন, দুলাভাই, আপনি এমন করে বলছেন কেন? কি হয়েছে? আর ইহান তো বাসায় নেই। তোমার ছেলে ভালো কিছু বলার মতো অবস্থা রাখেনি। নিজে চোখে এসে দেখে যাও আমার মেয়ের কি হাল হয়েছে ওর জন্য। বলে ফোন রেখে দেয়। আয়েশা বেগম আশ্চর্য হন। আফজাল হকের এরকম কথা শুনে তারপর ইহানের কাছে ফোন করে দেখে ফোন বন্ধ। অবশেষে সিদ্ধান্ত নেন ঈশিতাদের বাসায় গিয়ে সামনাসামনি শুনবেন কি হয়েছে। যেরকম ছিল ওরকমই ইয়াকে সাথে নিয়ে সিএনজি নিয়ে রওনা হন। বিছানায় শুয়ে আছি, অঝরে চোখের পানি পড়ছে। হঠাৎ মম এসে পাশে বসে চোখের পানি মুছে দিয়ে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ওঠে বসো, খাবার খেয়ে নে। আমি ইশারায় বলি, আমার খেতে ইচ্ছে করছে না। প্লিজ জোর করো না।
মমো ভাতের প্লেটটা পাশের টেবিলে রেখে আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। চোখ বন্ধ করে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। আয়েশা বেগম আর ইয়া এসে দাঁড়াতেই আফজাল হক কঠোরতা বজায় রেখে বলে, তুমি তো তোমার ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারোনি। সে তো একটা রগচটা, বদমেজাজি, একঘেয়ে হয়েছে। আমার ফুলের মতো মেয়েটাকে কি করে পারল এই রাতের বেলা বাইরে ফেলে রেখে চলে যেতে? আজ যদি ওর মধ্যে এতটুকু ম্যানারস থাকত তাহলে এরকমটা করতে পারত না। আয়েশা বেগম ভরাট গলায় বলে, এসব কি বলছেন আপনি? আর ইহান তো আপনারও ছেলের মতো। আমার বিশ্বাস হয় না ইহানের দ্বারা কখনো কারো ক্ষতি হতে পারে। আর ইহান জেনে শুনে কখনোই ঈশিতার ক্ষতি করবে না, আমার দৃঢ় বিশ্বাস। আফজাল হক ধমকের সুরে বলেন, তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? উনি শর্টকাটে সবটা বলেন। সব শুনে আয়েশা বেগম বলেন, আমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। আগে ঈশিতা আর ইহানের মুখ থেকে সবটা শুনে তারপর জাজ করলে ভালো হয় না? আয়েশা বেগমের কথা শুনে তেতে উঠে আফজাল হক বলে, তোমার বেয়াদব ছেলের থেকে কি শুনব? হ্যাঁ, আর তোমরা এখন যেতে পারো। তোমাদেরকে দেখে আমার রাগ বাড়বে বই কমবে না। পাশ থেকে আসমা বেগম মৃদু আওয়াজে বলে, আহ, হচ্ছেটা কি? তুমি এত রিয়াক্ট কেন করছো? মাথা ঠান্ডা করে আগে ভেবে দেখো। ঈশিতার থেকে সবকিছু শুনে এর মধ্যে আফজাল হক ধমক দিয়ে বলে, ডোন্ট টক ননসেন্স। তুমি চুপ করে থাকো। আজ তোমার জন্যই এটা হয়েছে। আমি কখনোই এখনই আমার মেয়েকে বিয়ে দিতে চাইনি। শুধু তোমার কথা শুনে আজ আমি পস্তাচ্ছি। আয়েশা বেগম ভরাট গলায় বলে, আমি ঈশিতার সাথে দেখা করতে চাই। আফজাল হক গম্ভীরভাবে বলে, এখন সম্ভব নয়। ঈশিতা ঘুমাচ্ছে। প্লিজ লিভ দ্য প্লেস। ইয়া ওর খালুর কথার মাঝেই বাইরে চলে গিয়েছিল, কারণ ওর খালুর কথা শুনে ওর রাগ হচ্ছিল। রাগে কটমট করতে থাকে। কথাগুলো সহ্য করতে না পেরে বাইরে এসে দাঁড়িয়ে রয়। কিছুক্ষণ পর আয়েশা বেগম চোখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে এসে ইয়াকে বলে, আসো। সিএনজি করে বাসায় চলে যায়। বাসায় যেতে যেতে রাত 10টা বেজে যায়। ঘড়ির কাঁটা রাত 12টা পার। ড্রয়িং রুমের সোফাতে বসে ঝিমুচ্ছে ইয়া। আর আয়েশা বেগম কপালে হাত দিয়ে বসে আছে। টেনশন করছে ইহানকে নিয়ে। এখনো বাসায় আসেনি। ফোনও বন্ধই আছে। ইহানের কাছে সবসময় বাসার এক্সট্রা চাবি থাকে। সেটা দিয়ে লক খুলে রাত 12:30টার সময় বাসায় ঢোকে। সোফাতে দেখে ইয়া হেলান দিয়ে ঘুমিয়ে আছে। আর ওর আম্মু বসে আছে। ইহান কোনো কথা না বলে সোজা ওর রুমে যেতে নিলে আয়েশা বেগম গম্ভীরভাবে বলেন, ইহান দাঁড়া। ওর আম্মুর কথা শুনে ইহান থেমে যায়। আয়েশা বেগম সামনে গিয়ে বলে, ঈশিতার সঙ্গে তোর কি হয়েছে? ইহান কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়। আয়েশা বেগম বলতে থাকে, ঈশিতার সাথে তোর ঝগড়া হয়েছে কি নিয়ে? ঈশিতা সেন্সলেস হয়ে পড়েছিল। আমরা ওদের বাসায় গেলে তোর খালু কড়া করে অনেক কথা বলেছে। বিষয়টা কি? নিশ্চয় এইটা একদিনে হয়নি। আর এগুলি জানাসনি কেন আমাকে? ঈশিতার সেন্সলেস হয়ে পড়ে থাকার কথা শুনে ইহানের অনেক কষ্ট হয়। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। ইহান কোনো উত্তর না দিয়ে সরাসরি বলে, আম্মু এখন আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না। প্লিজ লেট মি অ্যালোন। আয়েশা বেগম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, এতক্ষণ কোথায় ছিলি? চল খাবার খাবি। আমার এখন ক্ষুধা নেই। আমি ঘুমাবো। আম্মু তুমি গিয়ে শুয়ে পড়ো প্লিজ।
আয়েশা বেগম আর কথা না বাড়িয়ে ইহানকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আয়েশা বেগম ইয়ার পাশে গিয়ে ইয়াকে ডাকতেই ইয়া ঘুমের মধ্যে ধরফরিয়ে উঠে। ইয়া, যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়। ইয়া চোখের পাতা কোনো রকমে টেনে তুলে ঘুমুঘুম কণ্ঠে বলে, ভাইয়া আসছে। হ্যাঁ আসছে। ইহান রুমে গিয়ে ফ্রেশ না হয়েই অমনি বিছানায় শুয়ে পড়ে। শুয়ে বিভিন্ন টেনশন করতে করতেই একসময় ঘুমিয়ে পড়ে। আয়েশা বেগম মাঝে মাঝে ইহানের রুমে গিয়ে দেখে আসছে। এক পর্যায়ে গিয়ে দেখে ইহান ঘুমিয়ে পড়েছে। লাইটটা অন করাই আছে। পায়ে জুতা, পাটা নিচের দিকে ঝুলে আছে। মাথার নিচে বালিশ নেই। চুলগুলো উস্কো খুস্কো। আয়েশা বেগম গিয়ে প্রথমে ইহানের পা থেকে জুতা খুলে দিয়ে পা ঠিক করে দেয় আর মনে মনে ভাবতে লাগল, আমার ছেলেটা সবসময় সব বিষয়ে সিরিয়াস হয়ে থাকে অথচ আজ এরকম এলোমেলো হয়ে ঘুমিয়ে পড়েছে। ছেলেটা কতই না যেন কষ্ট পেয়েছে। আমি কোনোদিনই ওকে এতটা কষ্ট ছুঁতে দেয়নি। ভাবতে ভাবতেই আয়েশা বেগমের চোখের কার্নিশ বেয়ে পানি পড়তে থাকে। ইহানের মাথার নিচে বালিশ দিয়ে দেয়। এসি অন করে ইহানের গায়ে কাঁথা দিয়ে লাইট অফ করে দিয়ে বেরিয়ে আসে। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। চোখের সামনে ইহানের ফেসটা ভেসে আসছে। ভাবতে থাকি ইহান কেন আমার উপর রেগে গেল। ও তো এরকম নয়। শুধুমাত্র ইহানের জন্যই আমার পরীক্ষা দেওয়া পসিবল হয়েছে। নিজের বেস্ট ফ্রেন্ডকে আমার জন্য উচিত শিক্ষা দিতে এতটুকুও ছাড় দিল না। আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, ওর জীবনে শুধু আমিই আর আমি। তারপরও আজ কেন এরকমটা হল? নিশ্চয় কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। এটা অবশ্যই আমাকে জানতে হবে। এ কথা ভেবে একবার ফোন হাতে নিয়েও আবার পরক্ষণে নামিয়ে রাখি ফোন। আজানের শব্দ শুনে অভ্যাসগত কারণে ইহানের ঘুম ভেঙে যায়। ইহান লক্ষ্য করে দেখে মাথার নিচে বালিশ, গায়ে কাঁথা। বুঝতে পারে ওর আম্মু আসছিল। কিছুক্ষণ পর ইহানের রুমে ইয়া আসে। ইহানকে বলে, ভাইয়া তুই তো কিছুই খাসনি, ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার আনছি। ইহান মৃদু আওয়াজে বলে, আমার এখন ভালো লাগছে না, পরে খেয়ে নিব, তোরা টেনশন করিস না। ইয়া জিহ্বা দিয়ে ঢোক গিলে বলতে থাকে, খালুজান আম্মুকে অপমান করে অনেক কথা বলেছে। ইহান চোয়াল শক্ত করে বলে, ঈশিতা সেই সময় কিছু বলেনি। ভাবিপু ওখানে ছিল না। ভাবিপু ওর রুমে ছিল। ইহান দাঁত কটমট করে বলে, ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আমার আম্মুকে কেউ অপমান করবে, আর আমি সেটা মেনে নেব ইম্পসিবল। চলবে ইনশাআল্লাহ।